নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে জাজেসরা সুধার কাজের তো খুব প্রশংসা করছে যে এত ইনোভেটিভ, এত ইউনিক কাজ আমরা এর আগে কখনো দেখিনি, খুব সুন্দর হয়েছে। এই প্রসাদের মিষ্টি স্ন্যাক্স যা যা খেলাম এক কথায় অসাধারণ। আজকাল তো সবাই দোকান থেকে আনিয়েই মিষ্টি টিষ্টি সব পুজোতে দেয়, আর যা টেস্ট দেখলাম এগুলো খেয়ে তাতে পরিষ্কার বুঝলাম যে এগুলো বাড়িতে বানানো আর যথেষ্ট ভালোবাসা দিয়ে বানানো। হ্যাঁ, এরকম মিষ্টি মধু স্ন্যাক্স এর আগে তো আমরা খাইনি। অন্য সব প্যান্ডেলে তো কেনা জিনিস দিয়েই পুজো হয়, তবে আপনাদের আয়োজনে যত্ন আর ভালোবাসার ছাপ একদম স্পষ্ট। ডলি তো মনে মনে খুব আনন্দ, বলে জয় বড় বৌদির জয়। সব মিলিয়ে আপনাদের পুজো একদম চোখ ধাঁধানো, যাকে বলে কমপ্লিট প্যাকেজ। আর সত্যি কথা বলতে কি, কলকাতা শহরে এরকম পুজো এর আগে আমরা কখনো দেখিনি। আচ্ছা, একটু আগে একজনকে দেখলাম যিনি গজাননের আরতি করছিলেন, যার গলায় আমরা অত সুন্দর আরতি শুনলাম, ভালো লাগছিল। উনি কোথায়? ডলি বলে ওটাই তো আমার বৌদি। তেজের বাবা বলে হ্যাঁ, আমার বড় বৌমা রাধা। কৃষ্ণা বলে বাবা, রাধা নয় সুধা। তখন বলে ও হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে, রাধা নয় সুধা। তখন সবাই সুধার খোঁজ করতে থাকলে ঠাম্মি করে সবাইকে ইশারা করে দেয় যে সেই তো পাঠিয়ে দিয়েছে বাড়িতে সুধাকে। ঠাম্মি বলে হ্যাঁ, এই গজাননের শ্লোক আপনারা সুধার মুখে শুনেছেন, এটা ঠিকই কথা। তবে এই সমস্ত পুজোর আয়োজনটা, এমনকি এই যে মূর্তি দেখছেন গজাননের বিস্কুট দিয়ে তৈরি এই অভূতপূর্ব মূর্তি, এই সবটাই করেছে SMB ইভেন্ট কোম্পানি নামে একটা কোম্পানি। আর সেই কোম্পানিকে নিয়ে এসেছে কিন্তু আমার দাদু ভাই। মনে মনে ভাবে আমাকে ক্ষমা করবেন সুধা। আর ওদিকে জাজেসরা বলে SMB ইভেন্টস, এর আগে তো কখনো এই নামটা শুনিনি। তবে যাই হোক, যারাই এর আয়োজক হোক, এবার কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। সবাই তো মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে তাদের মূর্তিটা সেরা হয়, তাদের পুজোটা সেরা পুজো হয়। এদিকে তো জাজেসরা তাদের সিদ্ধান্তে উপনীত হয়েছেন, আর তারা বলেন সেরা পুজো বেছে নেওয়ার সিদ্ধান্তে প্রথমবার আমরা জাজেরা সহমত হয়েছি। তাই আমরা সবার কাছে জানাতে চাইছি যে এই বছর প্রথম প্রতিমা ও মণ্ডপসজ্জার তকমা জিতে নিয়ে যাচ্ছে তেজ বেকারি। বলে সবাই তো আনন্দ করতে থাকে, হাততালি দিতে থাকে। আমি বলে আমি জানি আমার দাদু ভাই সব সঠিক সিদ্ধান্তই নেয়। এদিকে সুধাও আড়াল থেকে দেখে খুব খুশি হয়। তেজ সুধার দিকে তাকায় আর হাসে। এদিকে জাজেসরা ঠাম্মির হাতে অ্যাওয়ার্ডটা তুলে দেয়, মানে মেডেলটা। এরপর বসু মল্লিক পরিবারের ছবি তোলা হয়। ঠাম্মি জ্যোৎস্নাকে বলে বাকি সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না জ্যোৎস্না। তুমি যা করেছো আর যা করতে চলেছো, আমি কিন্তু শেষবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি। ভুল পথে তুমি পা বাড়াচ্ছ। ওই সুতীর্থর ধারে কাছে তোমাকে আর যদি আমি দেখি, তাহলে এই বসু মল্লিক পরিবার থেকে তোমাকে আমি একদম বাইরে বের করে দেবো, নির্মম ভাবে ছেটে ফেলে দেবো তোমাকে। জ্যোৎস্না তো শুনে একদম অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। তেজ মনে মনে বলে আমার পরিবার আপনার জন্য যে সম্মানটা আজকে পেল, আমি আপনাকে কথা দিচ্ছি একদিন আপনিও সেই পরিবারের সেই সম্মানের অংশীদার হবেন, এই বসু মল্লিক পরিবারের একজন হবেন। আমি সবসময় আপনার পাশে থাকবো। ঝিনুক আর সুধা আড়াল থেকে সবটা দেখছে। ঝিনুক বলে দিদি, তোরও আজকে এখানে থাকাটা দরকার ছিল। সুধা বলে না রে ঝিনুক, আমি শুধু এটা চেয়েছিলাম যে মিস্টার বসু মল্লিক আর ঠাম্মির মাথা যাতে হেট না হয়। আমি যেটা চেয়েছি সেটা করতে পেরেছি, এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নেই, বুঝলি। এদিকে দেখা যাচ্ছে সুধার বাড়িতে জেঠিমা দোয়েলকে বলে যে দোয়েল, এবার আমাদের নিজেদেরটা কিন্তু নিজেদেরকেই বুঝতে হবে। দোয়েল বলে তুমি বুঝতে পারছো না মা, ওই বাড়ির মেয়ে হওয়া এতটা সহজ ব্যাপার নয়। তখন জেঠিমা মানে তার মা বলে কেন, সুধা যখন পারতে পারে তুই কেন পারিস না? আরে বাবা, তোর এই রূপ দিয়ে যদি সমুদ্রের মনটাকে একবার গলিয়ে নিতে পারি, তাহলে ওই কাননবালা দেবীর মুখে বড় বড় কথা আমি সব বন্ধ করে দেব। কিন্তু কি করে বউ হব মা? তার সাথে ঝিনুক সবসময় জোকের মতো লেগে রয়েছে। দিদি তখন বলে আমার স্থির বিশ্বাস যে কাকি এই কুবুদ্ধিগুলো ওদেরকে দিচ্ছে। দোয়েল, এইবারে কিন্তু আমাদের হারলে চলবে না। এই সমস্ত কিছু প্ল্যান বানাতে থাকে তার। আর অন্যদিকে দেখা যাচ্ছে ইমন আর তার মা মিলে প্ল্যান করছে সুধার শ্বশুরবাড়ির বিরুদ্ধে, যে আর যা কিছু হয়েছে এই অপমানে বদলা তারা নেবে। এদিকে দেখা যাচ্ছে বিসর্জনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে বিজিত, আর পাশ থেকে উকি মেরে দেখছে ইমন আর তার মা। এরপরে সুধা তেজও সেখানে আসে। যেই ফুলের লোকগুলো সুধাকে সাহায্য করেছিল, তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে খুলে নিয়ে যাচ্ছে। তখন সুধা বলে আজকে আপনাদের জন্যই সমস্তটা সম্ভব হয়েছে, আজকে আপনারা আমাদের পাশে ছিলেন বলে আমরা এত কিছু করতে পেরেছি। তখন তেজ তাদেরকে তাদের পারিশ্রমিক আর ঢাকিদের পারিশ্রমিকটা দিয়ে দেয়। লোকগুলো বলেন জামাই, এ তো অনেক বেশি টাকা, এত টাকা তো আমাদের প্রাপ্য নয়। বলে কি বলছেন সুধার, এক কথায় আপনারা এসে এত কিছু করলেন আমাদের জন্য, যার জন্য আমরা এত আজকে নাম পেলাম, এত আজকে যাই হোক এত আজকে সম্মান হলো আমাদের, তো এর একটা বড় পাওনা তো আপনাদেরও না, প্লিজ আপনারা রাখুন এটা। তখন ওনারা বলেন জামাই, এটা ঠিক যে আমরা যা করেছি সুধার কথাতেই করেছি, ও কি আমাদের জন্য কম করেছে বলুন? আপনারা জানেন না যে সুধা কত ভালো মানুষ, যে সবার পাশে থাকে, তার পাশে তো আমাদেরকে থাকতেই হবে। তাই ও যখনই ডাকবে তখনই আমরা ছুটে আসবো।
বলছে টুম্পা বুবাই এদের জন্য কিছু কিনে নিও, আর বিসর্জনের দিন কিন্তু আসা চাই। বলেন হ্যাঁ আমরা সবাই মিলে আসবো। তারপর ওরা চলে যায়। ইমনরা উঠে আসে, বলে দেখছো মা এরা সবাই সুধার চেনা আর সুধার ইনস্ট্রাকশনেই কাজ করছে, এবার আমরা যা করব বিসর্জনের দিনই করব। এইরকম প্ল্যান করতে থাকে। এদিকে তো দেখা যাচ্ছে রান্নাঘরে বেশ নাক ডেকে ঘুমোচ্ছে তরিতা। সেই সময় সেখানে আসে শিলা। শিলা বলে বেশ হয়েছে, কর্তামার শাস্তি পেয়ে মহারানীর কোমর ভেঙেছে, এবার যেইটুকু বাকি আছে সেইটুকুকেই শিলা শিলনোড়ায় পিষে একদম ভেঙে দেবে। এরপর তরিতার কাছে যায় শিলা তাকে ওঠাতে, গায়ে ধাক্কা দিয়ে বলে এই যে ওঠো, অনেক কাজ পড়ে আছে তো, এত কাজ কে করবে। তখন তরিতার তো কিছুতেই ঘুম ভাঙে নাই, বলে তুমি যাও তো, বলে আবার ঘুমিয়ে পড়ে। তখন শিলা বলে দেখাচ্ছি মজা, দাঁড়াও তোমার পড়ে পড়ে নাক ডেকে ঘুমোনো আমি এবার বের করছি। এরপর জগ থেকে জল নিয়ে সেই জলের ছিটা দেয় তরিতাকে। তরিতা তো ভয়ে ও মাগো করে উঠে পড়ে। তরিতা দেখে যে শিলাই তার গায়ে জল দিয়েছে। তখন বলে তোমার এত বড় স্পর্ধা, আমার গায়ে জল দেওয়ার সাহস তুমি কোথা থেকে পেলে? নিজের জায়গাটা ভুলে গেছো নাকি? শিলা বলে কই না তো, কিন্তু তুমি তোমার জায়গা ভুলে গেছো বৌমণি, ভালো করে চোখটা মেলে দেখো, এটা তো রান্নাঘর, কোথায় তুমি ছিলে আর কোথায় এসে ঠেকেছো। তরিতা চুপ করে যায়, অন্য জায়গায় সরে চলে আসে। তখন শিলা বলে জানো তো বৌমণি, ভেতরের ঘরে আমার জন্য একটা গদি দেওয়া বিছানা আছে, কিন্তু তোমার তো সেটাও জুটলো না গো। তরিতা বলে শোনো শিলাদি, একদম না বেশি কথা বলবে না, হ্যাঁ নইলে কিন্তু আমি। তখন শিলা বলে এই শোনো, হুমকি দিও না তো, যাও অনেক কাজ কিন্তু বাকি আছে, হ্যাঁ এতে সবাই বেরোবে, তার আগে কিন্তু এই ঘর মুছে পরিষ্কার করে ফেলতে হবে। বড় বৌমণি আমাকে লিস্টে দিয়েছে যে তোমাকে কি কি কাজ করাতে হবে, আর ওই লিস্ট মিলিয়ে আমি তোমাকে দিয়ে সব কাজ করাবো। তরিতা বলে কি কাজ করাবে তুমি আমাকে? সবাই যখন পুজোতে যাচ্ছে আমাকেও তো যেতে হবে। তখন শিলা বলে না তোমার গেলে তো চলবে না, তুমি একদম বাইরে যাবে না, তুমি বাড়ি থাকবে, বাড়িতে থেকে বাড়ির সব কাজ করবে, তার সাথে আমাকে রান্নায় সাহায্যও করবে, বুঝেছো? আরে বাবা যাও তো যাও, ওই বিছানাগুলো এবার তোলো যাও। আরে যাও। তরিতা তখন শিলার কথা মতো বিছানা গুছাতে চলে যায়। দেখা যাচ্ছে এদিকে ঠাম্মি আরতি করছে গজাননের, আর এদিকে তেজ সমানে তার কাকার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে সেই কথাগুলো ভাবছে যে সুধার বাড়িতে গিয়ে সে পেপারস দিয়ে এসছে, তাও তার সিগনেচার করিয়ে। মনে মনে বলে পুজো শেষ হওয়ার পর আমাকে মেচকার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। এরপরে দেখা যাচ্ছে সমুদ্র সুধাকে জোর করে নিয়ে আসতে চাই পুজোতে। সুধা বলে তুমি আমাকে জোর করো না ভাই, আমি যাব না, আমি চান না যে আমি এই পুজোতে থাকি, তাই আমি যেতে পারবো না। আর তাছাড়া এই উৎসব বসু মল্লিক পরিবারের একটা বড় উৎসব, এর ফলে মানে আমি যাওয়াতে ঠাম্মির মন কষ্ট পাক কিংবা অসন্তুষ্ট হোক, এটা আমি কখনোই চাই না। তাই তো ঠাম্মির সব বলা নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করছি। তখন বলে ছেড়ে দে সমুদ্র, ওনাকে জোর করিস না, এমনিতেও ঠাম্মি ছাড়া তো কারোর কথার পরোয়া উনি করেন না। সমুদ্র বলে আবার বাঁধলো কুরুক্ষেত্র। সুধা বলে মিস্টার বসু মল্লিক, এত কিছুর পরেও আপনি আমাকে রাগ দেখাবেন? সমুদ্র বলে ছাড়ো না মানুষটার কথা, মানুষটা এরকমই সবসময় কথায় কথায় মুখ ফুলিয়ে বসে থাকে। সমুদ্র বলে দেখো বৌদি, এই পুজোটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য, আর তুমি বিসর্জনে যাবে না, আজ তোমাকে কিন্তু বিসর্জনে যেতেই হবে। এরপরে ডলি সুধাকে সামনে নিয়ে চলে আসে। ঠাম্মি তখন তেজের মাকে বলে যাও গিয়ে আরতি করো। সুধার মা সেই প্রদীপের তার তার আঁচলে নিয়ে নেয় বাড়িতে গিয়ে সবাইকে দেওয়ার জন্য। এরপরে তেজের মা বাবা মিলে গজাননের আরতি করতে থাকে। পরে একে একে সবাই মিলে আরতি করে। এরপরে তেজ আর সুধা মিলে আরতি করতে আসলে সুধাকে আটকে নেয় ঠাম্মি। তেজ তো অবাক হয়ে যায়, বাড়ির সবাইও। ঠাম্মি বলে ঠাকুর মশাই, সকলের বরণ হয়ে গেছে, আর কেউ বরণ করবে না। ছোটকা তার দাদাকে বলে এই দুর্যোগের মধ্যেও সুধা এত কষ্ট করে পূজার সব আয়োজন করলো, আর দেখো তাকে আরতি করতে দেওয়া হচ্ছে না, কেমন করে মা ওকে অবহেলা করছে। নিজের বাবা বলে আসলে আসল সত্যিটা তো আর মা জানে না, কিন্তু সুধা যে এই বাড়ির বৌমা সেটা তো মা জানে, তাহলে বরণ করতে বারণ কিসের। ঠাম্মি ঠাকুরমশাইকে বলে এবার আপনি বিসর্জনের আয়োজন করুন। নিজের মা বলে আমি একটু বাড়ি যাই মা, কারণ মেজো তো একা আছে, গিয়ে ওকে হাতে হাতে একটু সাহায্য করি। ঠাম্মি তখন বলে হ্যাঁ যাও। ঠাম্মি বলে কাল রিপোর্টার ক্লায়েন্ট এদের সামনে আমি তোমাকে আসার অনুমতি দিয়েছি, তার কারণ হচ্ছে সেখানে আসাটা জরুরি ছিল, তাই সবাই চাইছিল তাই, কিন্তু তার মানে এই নয় যে আমি সব জায়গাতে আসার তোমাকে অনুমতি দিয়ে দিয়েছি, আর তোমাকে আমি এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। ঠাম্মি আরও বলে একটা অজানা অচেনা মেয়ে কাল দাদু ভাইয়ের কথা শুনে সারা রাত জেগে আমাদের তেজ বেকারির বিস্কুট দিয়ে কাল সারা রাত ওই গজাননের মূর্তি গড়েছে, আমাদের মান রেখেছে, তার কাছে আমরা কৃতজ্ঞ। তেজের বাবা বলে ধুর মা, আমার কাছে রাধা আর সুধা দুজনেই তো এক। আমি বলে না বড় খোকা, রাধা আর সুধা এক হতে পারে না। একজন এই বিপদের সময় আমাদের মান সম্মান সব রক্ষা করেছে, আর একজন আমাদের পরিবারের সাথে ছলনা করে আমাদের মান সম্মান সব ধুলোতে লুটিয়ে দিয়েছে। জ্যোৎস্না বলে ঠাম্মি, গজাননের বিসর্জনের তো শুভ সময় পেরিয়ে যাচ্ছে, এখন এসব কথা থাক না। কাননবালা দেবী কারোর অপরাধ ক্ষমা করে না জ্যোৎস্না, সেটা তোমারও জানা উচিত। ঠাম্মি বলে এই যে সুধা আমাদের অনুমতি না নিয়ে আলাদা করে গজাননের পুজো করে দোষ করেছে। সুধা বলে ঠাম্মি, আপনি তো আমাকে বাড়িতে গজাননের পুজো করতে বারণ করেননি, আমি যাতে ঠাকুর দালানে না যাই সেটা বলেছিলেন, তাই আমি আমার নিজের হাতে গজাননের মূর্তি বানিয়ে তাকে পুজো করেছি, সাধ্যমতো আমি পুজো করেছি ঠাম্মি, আবার ভক্তি দিয়ে, তাতে তো আমি দোষের কিছু দেখছি না ঠাম্মি। ঠাম্মি বলে তুমি কি দেখো আর কি দেখো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সুধা বলে আমি তো আপনার কথা অমান্য করিনি,
তাহলে দোষ কিসের বলুন? তখন ঠাম্মি বলে, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, গজাননের এই পুজোতে তুমি আসবে না। তেজের শুনে খারাপ লাগে, কিন্তু কিছু বলতে পারে না। ঠাম্মি বলেন, তুমি গজাননকে বরণ করবে না, আর এটাই হচ্ছে আমার শেষ সিদ্ধান্ত। এরপর ঠাম্মিকে তেজ কিছু বলতে গেলে তেজকে থামিয়ে দেয় ঠাম্মি, আর বলে, তোমার স্বভাবের অনেক পরিবর্তন হয়েছে, এটা আমি বেশ বুঝতে পারছি দাদুভাই। তুমি সুধার হয়ে কথা বলছো আজকাল, তোমার কথায় আমি সুধার বাড়ির ফ্রড কেস তুলে নিতে রাজি। মেজো কাকা বলে, মা তুমি এটা কি বলছো? এত বড় অন্যায় তুমি মেনে নেবে? অবাক তো আমি এখন হচ্ছি খোকা, ফ্যাক্টরিতে পুজো আর তুমি এতক্ষণ কোথায় ছিলে? মেজো কাকা চুপ করে যায়। তুমি আর তোমার ছেলে পুজোর সময় গায়েব হয়ে গিয়েছিলে, তোমার বৌমা চুরি করেছে, তোমার দোষের পিরিস্তিও কিছু কম নয়। এদিকে দেখা যাচ্ছে তরিতা ঘর মুছছে, ওদিকে অনিমেষ ফোনে কথা বলছে যে এক্ষুনি বেরোচ্ছি তো আমি, কাউকে যেন ফোনে বলছে আসলে আমার সকালে উঠতে দেরি হয়ে গেছে, আসলে তরিতা ঘরে ছিল না তো, তাই জন্য আমাকে কেউ ডেকে দেয়নি। আরে তুই চিন্তা করছিস কেন, আসছি তো দাঁড়া। তারপর যেই হাঁটতে যায় অমনি যেই বালতি করে জল নিয়ে মুছছে সেই বালতিতে হোঁচটকে পায়ে লাগে অনিমেষের। অনিমেষ তো খুব রেগে যায়, বলে দেখে কাজ করতে পারো না, মাঝ রাস্তায় এরকম বালতি রেখে দিয়েছে। এই আমি যদি আজকে পড়ে যেতাম না, তাহলে তোমার পুরো মাসের মাইনে কেটে নিতাম আমি। এটা তো অবাক হয়ে যায়, অনিমেষের দিকে তাকায়, বলে অনিমেষ। অনিমেষ তখন তরিতাকে দেখে অবাক হয়ে যায়। অনিমেষ বলে, তুমি এখানে? তরিতা বলে, তুমি আমাকে চিনতে পারোনি? অনিমেষ বলে, কিভাবে চিনতে পারবো বলো, আমি ভাবছিলাম তুমি বোধহয় টেপির মা হবে। তখন তরিতা বলে, কি টেপির মা? আমাকে টেপির মার মতো লাগছে? অনিমেষ বলে, হ্যাঁ। না না, তা কেন লাগবে, আসলে আমি বলতে চাইছি যে তোমাকে তো এরকম সাধারণ জামা কাপড়ে আমি এর আগে কখনো দেখিনি, এরকম সাজগোজ ছাড়া। তরিতা বলে, মেকআপ ছাড়া আমাকে টেপির মায়ের মতো লাগে? অনিমেষ বলে, দেখা যাচ্ছে চিরকুট তো হামাগুড়ি দিয়ে পুরো তাদেরকে ফলো করছে। অনিমেষ বলে, শোনো আমার না ডাক পড়েছে, আমি না চললাম, হ্যাঁ আমার না হলে অনেক লেট হয়ে যাবে। এরপরে অনিমেষ যখনই যায় তখনই অনিমেষকে ধরে বলে, তরিতা আমাকে নিয়ে চলো না গো, আমার এইসব আর ভালো লাগছে না। অনিমেষ বলে, কি তোমাকে আমি নিয়ে যাব, তার জন্য ঠাম্মি আমাকে শাস্তি দিক, তাই তো? না বাবা না, আমি পারবো না, আমি চললাম। তরিতা তো ন্যাকামো করে কাঁদতে থাকে। অনিমেষ বলে, এখন কেঁদে কি হবে তরিতা, চুরি করার আগে মনে ছিল না? হ্যাঁ, আমি সবটাই জানি, আর এইসব জানার পরেও আমি যদি তোমার সাথে বেশি কথা বলি না, আর এটার জন্য আমাকে ঠাম্মি অনেক শাস্তি দেবে, এটা আমি পারলাম না নিতে, বললাম আমি এসবের কোনো দরকার নেই আমার। তখন চলে যায় অনিমেষ। কুট বলে, লাঠি ধরে মারো টান, আমার তরিতা বৌদি হবে খান খান, বড় বৌদিকে চোর বলা, দেখাচ্ছি মজা। তখন লাঠি দিয়ে বালতির পুরো জলটা উল্টে ফেলে দেয়, যাতে তরিতা আবার সেগুলোকে মুছতে থাকে, আর সেই জলে পা পিছলে তরিতাই উল্টে পড়ে যায়, আর বাবাগু মাগু করতে থাকে, চিরকুট তো হাসতে থাকে। এদিকে ঠাম্মি বলতে থাকে, আমার দাদুভাই যখন চাইছে তখন আচার্যির বাড়ির উপর থেকে আমি কেস তুলে নেব, কিন্তু একটা শর্তে, সুধার ছায়া তোমার উপরে পড়ুক, এটা আমি চাই না দাদুভাই। তো অবাক হয়ে চুপ করে থাকে, বাড়ির বাকি সবারও এগুলো ভালো লাগে না। তেজ মনে মনে বলে, এটাই তো আপনি চান সুধা, নিন আপনার মতো করেই কাজ করেছে ঠাম্মি, এবার আপনি খুশি তো? মনে মনে বলে। এদিকে ঠাম্মি বলে, টাকার লোভেই তো তোমার বাড়ির লোক বিয়ে দিয়েছে এখানে, বলো কত টাকা তুমি চাও, আমি টাকা দিতে রাজি আছি। সুধা বলে, ঠাম্মি গজাননের সামনে এই সমস্ত কথা বলে আপনি নিজেকে আর আমাকে ছোট করবেন না, আপনাদের কাছ থেকে কোনো টাকা চাই না, আর মিস্টার বসু মল্লিক আমাকে যে 30 লক্ষ টাকা দিয়েছে সেটা আমি আমার সময় মতো ঠিক ফেরত দিয়ে দেবো, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি মিস্টার বসু মল্লিকের জীবন থেকে চলে যেতে রাজি নই। তেজ তো দেখতে থাকে সুধার দিকে। ঠাম্মি তখন বলে, এইসব করে কি তুমি আমার দাদুভাইয়ের মন গলাতে চাইছো? আমার দাদুভাই এই তেজ বেকারির উত্তরাধিকার, তার জন্য এই শহরের সেরা পাত্রী খুঁজেছিলাম আমি। সত্যি করে বলো তো সুধা, তোমার মনে হয় যে তুমি আমার দাদুভাইয়ের যোগ্য? তেজ বলে, এসব তুমি কি বলছো? তখন ঠাম্মি বলে, আমি ঠিক বলছি সুধা, নিজেকে প্রশ্ন করো, তোমার কি মনে হয় একজন ডিভোর্সি দাদুভাইয়ের যোগ্য হতে পারে কি? সুধা বলে, আমি জানি না ঠাম্মি, আমি যতই ভালো কিছু করি না কেন, সবসময় আমার অতীতটাই আমার পরিচয় হয়ে দাঁড়ায়। সবাই আমার নাম, আমার কর্ম সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু আমার অতীতকে ভুলতে পারে না। আমি যে ডিভোর্সি সেটা আমার নামের সাথে জড়িয়ে গেছে। আপনি চিন্তা করবেন না ঠাম্মি, আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি যতদিন না চাইবেন মিস্টার বসু মল্লিকের উপর আমার ছায়াও পড়বে না। ঠাম্মি সুধার দিকে তাকায়। তেজ সুধার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, আমি জানি এই পুজোতে আপনার কত বড় অবদান রয়েছে, কিন্তু আমিও তো বিয়ের পর থেকে সমস্ত কঠিন পরিস্থিতিতে আপনার পাশে সবসময় দাঁড়িয়েছি সুধা, কখনো আপনার হাত ছাড়িনি, আর আপনি আজ এত সহজে আমার পাশ থেকে সরে গেলেন। বাহ সুধা। সুধা তেজের দিকে তাকাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে শুভ বিবাহের এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।